আমাদের 2007-8 সালের যে রাজনৈতিক পট পরিবর্তন এবং সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের রাজনীতিকরণের যে অপচেষ্টা, তার উপরে একটা বড় আঘাত ছিল বর্তমান সময়ের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাগার থেকে মুক্তি। কারণ বাঙালি মুক্তিযুদ্ধ করেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে গণতন্ত্রের জন্য, আর সেই গণতন্ত্র যেমন 75-এ হুমকির মুখে পড়েছে, সেই গণতন্ত্র দীর্ঘদিন ক্যান্টনমেন্টের কাঁটাতারে বন্দী ছিল। 90-এর পরে আমরা যেটাকে ফেরত পেয়েছিলাম সেটাকে 2007 সালে আবার প্রশ্নের মুখে ফেলা হয়। এবং সেই জায়গাতে এই গণতন্ত্র পুনরুদ্ধারের যে প্রক্রিয়া, সেখানে সিভিল সোসাইটি, শিক্ষক, তাদের পক্ষ থেকে যারা কাজ করেছেন, তাদের মধ্যে অন্যতম একটা মুখ্য নাম হচ্ছে অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। তিনি সভাপতি বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম। তবে এর বাইরেও তার একটি পরিচয় রয়েছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর। আমি এই পর্যায়ে আমাদের এই অনুষ্ঠানের মুখ্য আলোচক অধ্যাপক মিজানুর রহমান স্যারকে অনুরোধ করব তার আলোচনা উপস্থাপনের জন্য। নর্থ ইউনিভার্সিটি এবং বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম এর যৌথ আয়োজনের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রফেসর আতিকুল ইসলাম, মাননীয় উপাচার্য নর্থ বিশ্ববিদ্যালয়, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল নাসির, আব্দুল নাসির চৌধুরী, বড় নামটা আমার মানে আমরা না বলতে বলতে আমি কামাল চৌধুরী, কামাল ভাই আমাদের কবি হিসাবে যদি আমাদের কাছে সবার কাছে শ্রদ্ধেয় নমস্য। ইতিমধ্যে যারা বক্তব্য রেখেছেন, বিশেষ করে আব্দুর রব খান স্যার, উপাচার্য, আর এইমাত্র উপস্থাপন করলেন প্রবন্ধ ডক্টর মিল্টন বিশ্বাস। আরও বক্তব্য রাখবেন আমাদের সহযোদ্ধা বলবো আমি, নাজমা, আমাদের মাননীয় সংসদ নাজমা স্যার, এবং অন্যান্যরা বক্তব্য রাখবেন। আমার এখানে দুইটা ভূমিকা, একটা তো আমি শিক্ষক, উপাচার্য ইত্যাদি ছিলাম, কিন্তু যেই সময়কালটা নিয়ে বলা হচ্ছে, সেই সময়ে যখন নেত্রীকে কারারুদ্ধ করা হলো, তখন জনাব জিল্লুর রহমান সাহেবকে বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি করে দিয়ে গেলেন। আর সহযোগী সংগঠনগুলোর উপরে যেরকম নির্যাতন চলে আসলো, সহযোগী সংগঠনে কেউই দেশে থাকতে পারলো না। বিশেষ করে আমাদের যুবলীগের নেতৃত্ব, প্রেসিডেন্ট, সেক্রেটারি, তারা দেশের বাইরে চলে যেতে বাধ্য হলেন। তো সেই দুর্যোগময় মুহূর্তে এই বাংলাদেশ আওয়ামী যুবলীগের, আমি তখন সভাপতি মণ্ডলে 1 নম্বর সদস্য ছিলাম। যথাবিহিত আমার উপর এই দুর্যোগের সময়টা বাংলাদেশ আওয়ামী লীগের যুবলীগের দায়িত্ব নিতে হয়। অসংখ্য লড়াই সংগ্রাম, আমাদের এমপি নাজমা এখানে, সেও আমাদের সাথেই ছিল। প্রতিদিন একটা রুটিন ওয়ার্কের মতো হতো যে সকালবেলা এসে জিল্লুর রহমান সাহেবের গুলশানের বাসায় মিটিং করতাম, আজকে কি করব, তারপরে সহযোগী সংগঠনকে নিয়ে সেই গুলিস্তান থেকে আরম্ভ করে আবার জেলের সামনে, কারাগারের সামনে প্রতিদিন আসা, নৈমিত্তিক যে বিষয়গুলো ঘটতো, সবগুলোর সাথে বলতে গেলে একটা পর্যায়ে নেতৃত্বে দেওয়া লাগছিল সেই পুরো আন্দোলনের। তা আমি খুব কাছে থেকে দেখা অথবা এটাকে পরিচালিত করার সাথে সম্পৃক্ত থেকে আমি বলবো, এই 11 জুন মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসের চেয়ে গুরুত্বপূর্ণ দিবস হচ্ছে ওই কারাবন্দী এবং কারামুক্তির মাঝখানে একবার উনি বিদেশ গিয়েছিলেন চিকিৎসা করতে, এবং চিকিৎসা করতে যাওয়ার পরে ওনাকে আর দেশে আসতে দিবে না কোনো অবস্থাতেই।
মানে ইয়েটা সরি এই ঘটনাটার আগে, হ্যাঁ, অর্থাৎ ওনাকে বন্দি করার আগে যেটা হলো যে উনি চিকিৎসার জন্য এমনি বিদেশে যাওয়ার উপর এক ধরনের নিষেধাজ্ঞা ছিল, তারপরেও উনি চিকিৎসার জন্য বিদেশে গেলেন, কিন্তু ওনাকে এই 111-এর যে সরকার তারা তাকে আসতে দিল। এমনকি প্রত্যেকটা এয়ারলাইন্সকে জানিয়ে দেওয়া হয় যেন শেখ হাসিনাকে কেউ ক্যারি না করে। প্রত্যেকটা বিমান সংস্থা বাংলাদেশে যেগুলো আসতো সবগুলোকে চিঠি দিয়ে এই সরকার, বাট এই সমস্ত মানে হুমকি দামকি এবং অন্যান্য যত কিছু আছে উপেক্ষা করে কিন্তু এই জননেত্রী শেখ হাসিনা দেশে চলে এসেছিলেন। এই দেশে ফিরে আসাটা আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমাদের জাতির জীবনে এই তিনটা দেশে ফিরে আসা প্রত্যাবর্তন খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে 10 জানুয়ারি 1972, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানি কারাগার থেকে ফিরে আসেন। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 16 ডিসেম্বর 1971 যে বিজয়টি অর্জিত হলো, সেই বিজয়টি অসম্পূর্ণ ছিল। যে এই নতুন যে জাতি, এটার কি হবে? হাজার হাজার লোকের কাছে অস্ত্র এবং ভারতীয় সৈন্য মিত্রবাহিনী হিসাবে যারা যুদ্ধ করতে এসেছিল তারা কিন্তু তখনও বাংলাদেশে আছে। আর পৃথিবীতে দেখা গেছে যত মিত্রবাহিনী যেখানে গেছে, ওখান থেকে এখন পর্যন্ত জাপানে যারা আসছিল ওই বা বিভিন্ন দেশে, ইউরোপে, ইংল্যান্ডে, জার্মানিতে বিশেষ সময় যারা আসছিল তারা যায়নি, এখনো যায়নি, ওই ঘাঁটি আছে। তো আমাদের এই স্বাধীনতাটা বলা হয়, গার্ডিয়ান পত্রিকার যে ভাষ্য ছিল, এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিমানবন্দরের অবতরণের মধ্য দিয়ে এই নতুন যে স্বাধীন হওয়া দেশটি, এটা একটা ভিত্তি পেল এবং নতুন দেশ টিকে গেল। অনেক লম্বা ইতিহাসে যাচ্ছে না। এই যে স্বাধীন একটা জাতি আমরা পেলাম, একটা দেশ আমরা পেলাম, এটা কিন্তু 1975 সালের 15ই আগস্ট আসলে হারিয়ে যায়। 1975 সালের 15ই আগস্ট নিছক একটা মানে একটা সামরিক অভ্যুত্থান, ক্ষমতা বদল করার এরকম কিছু ছিল না। ওই সময় প্রায় সামরিক অভ্যুত্থান বিভিন্ন দেশে চলছে, পুরো দেশে মাসে 2বারও হচ্ছে সামরিক অভ্যুত্থান। আর সেই সামরিক অভ্যুত্থানগুলো ছিল এক জেনারেল থেকে আরেক জেনারেল ক্ষমতা নিয়ে নেওয়া। কিন্তু 1975 সালের 15ই আগস্ট কিন্তু সেরকম কোনো একটা অভ্যুত্থান ছিল না। সেই অভ্যুত্থানটা ছিল আসলে দেশটাকে বদল করার অভ্যুত্থান। সেদিন আমরা এই জাতির জনকের নেতৃত্বে যে স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম, এটা হারিয়ে যায়, এটা একটা পূর্ব পাকিস্তানের রূপান্তর করা হয়। একটা উদ্ধৃতি আমি প্রায় জায়গায় বলি, এটা বোঝার জন্য, এটা কেন পূর্ব পাকিস্তান আমি বলি। তারিখ 7ই মার্চ এবং সান শরৎ উদ্যান, রেস কোর্সের ময়দান, এবং ঘোষণা করা হয় 6 দফা। আরেকটা 6 দফা, 1966 সালে 6 দফা ঘোষণা করছে রাজ্য মূলত। এই শুধু সনটা 1976 সাল, দেখেন 76 সাল শুধু সনটা, জায়গাটা দফাটা সেই 6 দফা জায়গা রেস কোর্সের ময়দান। ঘোষণা করতেছেন যুদ্ধ অপরাধী দেলোয়ার হোসেন সাইদি সিরাতুন নবী সম্মেলনের নামে। সিরাতুন নবী সম্মেলন হয় ওখানে, সেখানে 6 দফা ঘোষণা করে এই দেলোয়ার হোসেন সাইদি। প্রথম দফা ছিল এই বাংলাদেশকে অবিলম্বে একটি ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করিতে হইবে, দফা নম্বর 1। আর বাকিগুলো বাদ দিলাম, শহীদ মিনার ভাঙা টাঙা যা আছে সবই ছিল এর মধ্যে। আর সেই সিরাতুন নবী সম্মেলনে তদানীন্তন সামরিক শাসক জিয়াউর রহমানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপপ্রধান সামরিক আইন প্রশাসক এয়ার ভাইস মার্শাল এমজি তোয়াব। আর সেই তোয়াবের সামনেই ওই সিরাতুন নবী সম্মেলনে এই রাজাকারের দল স্লোগান দেয়, তোয়াব ভাই 4 তারা পতাকাটাই। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম কিভাবে এটাকে পাকিস্তান তৈরি করা হলো। এবং আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার চেতনা,
অসাম্প্রদায়িকতা সব কিছুকে নিয়ে ক্যান্টনমেন্টে বন্দী করা হয়। এবং ক্যান্টনমেন্টে আমরা বন্দী ছিলাম 20-21 বছর। আমাদের দেশের প্রেসিডেন্ট ক্যান্টনমেন্টে থাকতো, আমাদের প্রধানমন্ত্রী ক্যান্টনমেন্টে থাকতো, আমাদের বিরোধী ক্যান্টনমেন্টে থাকতো। এই ক্যান্টনমেন্ট থেকে মুক্ত করার যে কাজটা, সেই কাজটা করেন জননেত্রী শেখ হাসিনা। তিনি যখন 1981 সালে 17 মে দেশে ফিরে আসলেন, তখন থেকে শুরু করে দীর্ঘ সময় লাগছে, সেটা 1996 সাল পর্যন্ত সময় লাগছে এই ক্যান্টনমেন্ট থেকে আমাদের মুক্তিযুদ্ধ স্বাধীনতা এটা বের করে নিয়ে আসছে। আমি বলি শেখ হাসিনার গত 50 বছরের বা 45 বছরের এই রাজনীতি এখানকার বাংলাদেশে শ্রেষ্ঠ অবদান হচ্ছে এই ক্যান্টনমেন্ট থেকে গণতন্ত্র, স্বাধীনতা, মূল্যবোধ যেগুলো আছে এটাকে বের করে নিয়ে আসে। আপনাদের মনে থাকবে আমরা যখন আন্দোলন সংগ্রাম করছিলাম সারাক্ষণ যে কোনো এটা আজ থেকে 15-20 বছর আগে যখনই কোনো মিছিল করতাম, স্লোগান করতাম, যেটাই আমরা করতাম, আশেপাশের লোকজন বলা বলি করতো উত্তরপাড়ার খবর কি, উত্তরপাড়ার খবর। উত্তরপাড়ায় এখন সেনাপ্রধান কে আছে, এরপরে কে সেনাপ্রধান হবে, তারপরে জিওসি কে, সাভার ক্যান্টনমেন্টের ট্যাঙ্কের দায়িত্বকে, এটা পানের দোকানদার সহ জানত। এমন একটা অবস্থা হয়েছিল দেশের গণতন্ত্রের। এখন আমার ধারণা এই অডিটোরিয়ামে যারা আছেন তারা সবাই সেনাপ্রধান কে আছেন নাম বলতে পারবেন না। আমাদের শিক্ষকদেরও অনেকে বলতে পারবেন না সেনাপ্রধানের নাম, অথবা নবম ডিভিশনের জিওসি কে, সাভার ক্যান্টনমেন্টের ট্যাঙ্ক রেজিমেন্টের দায়িত্বকে, এগুলো এখন আর। আমি বলি এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে শ্রেষ্ঠ অবদান। যেদিন ওখান থেকে আমাদের তথাকথিত রাজনৈতিক নেতৃত্বকে বের করে দেওয়া হলো, সেটা জনগণ শেখ হাসিনার শ্রেষ্ঠ অবদান। এবার আসেন 2001 সালে নির্বাচনের পরে যে মানুষের উপর যে অত্যাচার নিপীড়ন হলো, সব কিছু মিলিয়ে অর্থাৎ 96 থেকে 2000 এই সময়টায় যতটুকু চেষ্টা করা হলো যে আবার বাংলাদেশকে ট্রেকে নিয়ে আসার, বাংলাদেশ ফেরত করার, নিয়ে আসার, সেটাকেই দুরিশ্বাত করে দিল সে 2001 সালে ওই আবার ক্যান্টনমেন্টের যে বলবো এক্সটেনশন, সেই দলটা ক্ষমতায় আসলো এবং ক্ষমতায় এসে সবকিছু তছনছ করে দিল। এর মধ্যে সবচেয়ে বড় জঘন্য যে ঘটনা ঘটছিল সেটা হচ্ছিল 2004 সালে 21শে আগস্ট। অর্থাৎ তাদের যে অসমাপ্ত কাজ, 15ই আগস্ট যে কাজটা বাকি ছিল, সেই কাজটা করার জন্য সর্বশেষ উদ্যোগ নিল 21শে আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে। অর্থাৎ পুরো আওয়ামী লীগের একেবারে মানে মূল উপরে ফেলার জন্য সেই গ্রেনেড হামলা করা হয়। এবং সেখানে কি কি ঘটেছে সেটা আপনারা জানেন। দেখেন এই এক্সটেনশন, অর্থাৎ যে সেনা অভ্যুত্থানের মাধ্যমে, সেনা সাপোর্টের মাধ্যমে যে একটা তত্ত্বাবধায়ক সরকার, ফখরুদ্দিন যে সরকার আসলো, এটা কিন্তু বিএনপিকে রক্ষা করার জন্য আসেনি। কারণ বিএনপি যে রক্ষা পাবে না, এটা ওদের কাছে আর্মি ডিজিএফ এর একটা হিসাব ছিল। ভোট যদি হয় একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, ভোটের রেজাল্ট কি হতো এটা আগেই জানতো ওরা। কারণ ভোটের রেজাল্ট 35টা সিট বিএনপি পায় না 2009 নির্বাচনে, 8 সালের 29 ডিসেম্বর নির্বাচনে, এটা ওরা জানতো। যার কারণে আবার বিএনপি যেহেতু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না, ওই সেই অন্ধকারের শত্রুরাকে দূরে টেনে গেছিল। কোনো -2 ফর্মুলা না, দ্যাট ওয়াজ এ সিঙ্গেল -1 ফর্মুলা। মানে ওরাই আবার ক্যান্টনমেন্টেই আবার রাষ্ট্র ক্ষমতা নিয়ে যাবে, তার জন্য সেই আর্মি বেক বা যে তত্ত্বাবধায়ক সরকারটা আসছিল, সেটার চেষ্টা ছিল আওয়ামী লীগ যেন ক্ষমতায় আসতে না পারে। এবং সেটা এমন একটা পরিকল্পনা করছিল, তাদের উদ্দেশ্য হচ্ছে এই মাঝখান দিয়ে যে কয়েক বছর যে আওয়ামী লীগ শাসন করছিল, এটাই তাদের সহ্য হয় নাই, আর এটাকে আর আসতে দেওয়া যাবে না। যার কারণে এই নেত্রীকে কারারুদ্ধ করা হয় এবং একের পর এক মামলা। উদ্দেশ্য একটাই ছিল যে আওয়ামী লীগ যাতে ক্ষমতায় আসতে না পারে। কিন্তু সেই চেষ্টাটা আসলে
বন্ডল করে দেয় এদেশের ছাত্র জনতা, যুবক যুব মহিলা লেখা বলতেই হবে ওদের, এবং যুবলীগের কর্মীরা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষকরা এমন একটা অবস্থা তৈরি হয়, তারা দেখলো যে না, এইভাবে আর থাকা যাবে না। তখনই কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ যে সংখ্যাগরিষ্ঠভাবে ক্ষমতা পেল 2009 সালে, সেই ঘটনাটা ঘটে। তা আমি এই প্রেক্ষাপটগুলো বলছিলাম এই জন্য, এই যারা এই জননেত্রী শেখ হাসিনাকে অ্যারেস্ট করেছিল, ব্রিগেডিয়ার আমিন, ব্রিগেডিয়ার বারি, এরাও আবার ওই সেই ফারুক রশিদের আত্মীয় ছিল। মানে আত্মীয় মানে একটা তো হচ্ছে আদর্শিক আত্মীয়, আর একটা হচ্ছে একজন বোধহয় তার বোনের জামাই, একটা ভাগ্নের জামাই জাতীয়। অর্থাৎ 15ই আগস্ট এবং 21শে আগস্ট এবং সর্বশেষ এই 111, এইগুলো একই সূত্রে গাঁথা ছিল। এটা কোনোটাই একটা থেকে একটা বিচ্ছিন্ন না। আমাদের ভাগ্য ভালো যে, এবং বকে বলে এই জন্য বলছি যে 15ই আগস্ট জননেত্রী শেখ হাসিনা এবং তার বোন 2 জন বেঁচে যায়, আর পরবর্তীতে গ্রেনেড হামলার কারণেও বেঁচে যান, পরেও নেত্রী বেঁচে যান। আর সর্বশেষ যে চক্রান্তটা করা হয়েছিল জেলের অন্ধকারে রেখে, যে দেশটাকে আবার সেই ক্যান্টনমেন্ট নিয়ে বন্দি করা হবে, আমি জানি না আসিফ কোথায় ছিল তখন, সে ক্যান্টনমেন্টে ছিল না বাইরে ছিল। আমাদের একজন, যেহেতু পরিচয়টা বলিয়ে বেঁধেছে না, সেনাবাহিনীর চাকরি করতো, সেনাবাহিনীর চাকরি করার লোকদের আরও খবর থাকার কথা। পুরো ব্যাপারটাই ছিল আসলে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া। তো আমি আবারও বলছি যে আমাদের এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ, এইটার যে বিরুদ্ধাচরণটা, যে শত্রু, এরা ইদানিংকালে করছে এরকম মনে করার কোনো কারণ নেই। বাঙালির যত প্রগতিশীল অগ্রসমান চিন্তা একেবারে 52-এর ভাষা আন্দোলনের বিরুদ্ধে ছিল এই বাঙালিদের মধ্যে। ওরা পাকিস্তানি ছিল না। পরবর্তীতে 54-এর যুক্ত ভোটের নির্বাচন 6 দফার বিরুদ্ধাচরণকারী ছিল, 69-এর গণ অভ্যুত্থানের বিরুদ্ধাচরণ করেছিল, এবং 70-এর নির্বাচনে 24.74% লোক কেবলমাত্র 6 দফার বিরুদ্ধে ভোট দিয়েছিল। স্বাধীনতা দূরের কথা, 6 দফার বিরুদ্ধে ভোটদান করেছিল। অতএব এরা সম্মিলিতভাবে 1971 সালে মুক্তিযুদ্ধে রাজাকার এবং আলবদর বাহিনী হিসেবে কাজ করে, যাদের অনেকগুলোকে আমরা যুদ্ধ অপরাধী হিসেবে বিচার করেছি। কিন্তু এরা বাকি যারা রয়ে গেল, ওরা কোথায় গেল? একটা উদাহরণ দিলে বলতে হবে কোথায় গেছে। বাংলাদেশ লেগাসি অফ ব্লাড, অ্যান্থনি ম্যাকসালসের বইয়ের 241 পৃষ্ঠা, 141 পৃষ্ঠা লিখছে সে, বিএনপি নামক যে দলটা, এটা 1978 সালে তৈরি হয়, 1979 সালে প্রথম সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে। ওই বইয়ের মধ্যে আমি কোট করছি, 300 জন প্রার্থীর মধ্যে 250 জন ছিল দালাল গোত্র শ্রেণীর। অ্যান্থনি ম্যাকসালসের বইয়ের মধ্যে আছে। অতএব আমরা রাজাকারদের পরাস্ত করছি, রাজাকাররা বিভিন্ন জায়গায় রং বদল করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে আশ্রয় গ্রহণ করে, এবং কখনো কখনো সেবিত থাকে, আবার কখনো কখনো অন্য রূপে আবার আবির্ভূত হয়। অতএব আজকে আমি শেষ করছি এই বলে, এই যে সংগ্রামটি, এই অপশক্তির বিরুদ্ধে যে আমাদের আন্দোলন সংগ্রাম, সেটা আমাদের নিরন্তর চালিয়ে যেতে হবে, এটা কোনোদিন শেষ হবে না। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে আমি বিশেষভাবে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, প্রগতিশীল কলমিস্ট ফোরামের সভাপতি হিসাবে এরকম একটি সুন্দর আয়োজন করে আমাদের সাথে অংশীদার হওয়ার জন্য। এমনি আপনাদের মাননীয় উপাচার্য বলতে গেলে আমারও নেতা, আমার ফ্যাকাল্টির যখন মানে ছাত্রলীগ ছিল, যখন উনি ছাত্র ছিলেন, তখন উনি ওই আমাদের ফ্যাকাল্টির ছাত্রলীগের বড় নেতা ছিলেন, আমাদের নির্বাচিত নেতা ছিলেন। তো যার কারণে আমরা আসলে একই সূত্রে গাঁথা। আমরা চাইব যে এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আগামী দিনেও এই যে নিরন্তর যে চেষ্টাটি, অর্থাৎ মূল্যবোধ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার মূল্যবোধ এবং
আমাদের যে অসাম্প্রদায়িক চেতনা, সবাই মিলে বাংলাদেশ, মিলেমিশে বাংলাদেশ, সেই চেতনাকে ধারণ করে এগিয়ে নেওয়ার জন্য সবাই মিলে একসাথে কাজ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ।